This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। নিমা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িতে ঠিক সকাল 8টা। আজকে সারাদিনে কোন কোন খবরে নজর এবং এখনো পর্যন্ত সবথেকে বড় খবর কোনগুলো সেই সব খবরের আপডেট দেব আপনাদেরকে। তিলোত্তমা কাণ্ডে সন্দীপ ঘোষকে আবারও তলব করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্স ছাড়তে না ছাড়তেই আবারও আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ডাক। শুক্রবারের পর শনিবারও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। তারপরে আবারও ডাক কেন? আমি সোমা আমাদের প্রতিনিধির কাছ থেকে জানতে চাইবো। সোমা, হ্যাঁ দেখো, গতকালও কিন্তু আমরা দেখেছি প্রায় 13 ঘন্টা ধরে কিন্তু আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। তারপরেও কিন্তু আমরা জানতে পারছি যে আজকে সকাল 11টায় আবার তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। 3 দিন ধরে কিন্তু তাকে যে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে, কিন্তু সিবিআই অফিসাররা তারা কিন্তু দেখছেন যে সন্দীপ ঘোষ যে কথা বলছে বা জিজ্ঞাসাবাদে যেসব তথ্য উঠে এসছে তার বয়ানে কিন্তু অসঙ্গতি রয়েছে। সেই কারণেই কিন্তু সন্দীপ ঘোষকে বারবার ডাকার প্রয়োজন হচ্ছে। আজও তাকে ডাকা হয়েছে এবং সকাল 11টার মধ্যেও কিন্তু সিজিও কমপ্লেক্সে তার হাজিরা দেওয়ার কথা। আমরা জানি, দেখো, তিলোত্তমা খুনের দিন ঠিক কী হয়েছিল এই সমস্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয়েছে। তিলোত্তমা খুনের পরে প্রথম কে খবর দিয়েছিল এবং আমরা যেটা জানি, দেখো, পুলিশে যে খবর দেওয়া হয়েছিল সেটাও কিন্তু 6 ঘন্টা পরে, প্রায় 6 ঘন্টা পরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কেন এত দেরি হলো পুলিশে খবর দিতে? এছাড়াও কারা প্রথম দেখেছিল এবং আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল তিলোত্তমার বাড়িতে এবং তাদেরকে জানানো হয়েছিল প্রথমে যে তিলোত্তমা সুইসাইড করেছে। কেন তাকে এরকম বলা হয়েছে তাদের বাড়ির লোককে এবং কারা ফোন করেছিল, এই সমস্ত বিষয়। এছাড়াও তিলোত্তমা খুনের পরে কি ব্যবস্থা গ্রহণ করেছে অধ্যক্ষ এবং সেই সব কি তথ্য তার কাছে রয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছে সন্দীপ ঘোষ। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু জায়গাতে কিন্তু অসঙ্গতি ধরা পড়েছে, অর্থাৎ তার বয়ানে অসঙ্গতি রয়েছে, যে কারণে কিন্তু সিবিআই অফিসাররা মনে করছেন যে তাকে জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন রয়েছে। সেই বিষয়টা এবার জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয়গুলো সামনে আসে আমাদের নজর থাকবে। সোমা, আপাতত ধন্যবাদ। কলকাতায় আন্দোলনের রাশ টানতে মরিয়া পুলিশ, তার জন্য কি করছে? আরজি কর লাগোয়া অঞ্চলে প্রতিবাদে নিষেধাজ্ঞা। 7 দিন আরজি কর লাগোয়া রাস্তায় জমায়েত বেআইনি। উল্টোডাঙ্গা, শ্যামপুকুর, টালা থানার কিছু রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হলো। শ্যামবাজার ক্রসিং থেকে বেলগাছিয়া রোডে প্রতিবাদ নিষিদ্ধ হয়েছে। 5 জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে লাঠি নয়, শান্তি রক্ষার্থেই এই পদক্ষেপ, দাবি করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। যে সিদ্ধান্ত নেওয়া হলো পুলিশের তরফ থেকে যে আরজি করের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে জমায়েত করা যাবে না, আপনার কি মনে হয় এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এ তো হচ্ছে পুলিশ নিজে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন ওরা কোনো আন্দোলনকেই আর মেনে নিতে পারছেন না। ডার্বি বন্ধ করে দিলেন, এখন বলছেন যে আরজি করের চারপাশে কোনো রকম জমায়েত করতে পারবে না। তাহলে কলকাতা পুলিশ তার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন এবং পুলিশ মন্ত্রীর তো এই একটি কারণেই পদত্যাগ করা উচিত যে একটা শহরের বুকে একটা ফুটবল ম্যাচ তারা অর্গানাইজ করতে পারছেন না, সেখানে চিকিৎসকরা ধর্ণা দেবেন, এত বড় ঘটনা ঘটে গেছে, সহনাগরিকরা ধর্ণা দেবেন, শান্তিপূর্ণ ধর্ণা, গুন্ডামি তো রাত্রিবেলা তৃণমূল বসে সহযোগিতায় হয়েছে। এখন এটাকে ওরা মূলধন করে সমস্ত সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছেন। তো অত্যন্ত নিন্দনীয়। মানে ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক পরিবেশ এগুলো চলে না, হিটলার আমলে হতে পারত। সুতরাং পুলিশের এটা ব্যর্থতা, বিক্ষোভ হবে, জমায়েত হবে। পুলিশ চাইছেন মানুষ বেশি বেশি করে আইন ভঙ্গ করুক, এটি আমার মনে হয়।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা এবং আইনজীবী আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি তার মতামত জানালেন এই বিষয়ে, অর্থাৎ আরজি করের আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, টালা, উল্টোডাঙ্গা, বেলগাছিয়া, এই সমস্ত এলাকায় কিন্তু 5 জনের বেশি আর কোনো রকম জমায়েত করা যাবে না। এবং এখানে বিকাশবাবু পুলিশের ব্যর্থতাকেই সামনে রাখলেন, যে পুলিশ কোনোভাবে তারা নিজেরা প্রোটেকশন দিতে পারছে না, সেই কারণেই তারা এই যে নির্দেশ তা দিয়েছে, অর্থাৎ এই জমায়েতের যে নির্দেশ 5 জনের বেশি শান্তি রক্ষার্থেই এই নির্দেশ জারি করা হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি রাহুল বাবু TV9 বাংলায়। আচ্ছা, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আরজি করের আশেপাশে বেলগাছিয়া, টালা, উল্টোডাঙ্গা এখানে 5 জনের বেশি জমায়েত করা যাবে না, আপনি কিভাবে দেখেন? দেখুন, যখন বুঝতে পারছে সরকার আরজিগড় ধীরে ধীরে এমন একটা আন্দোলনের বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে যেখানে আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষও এই আন্দোলনে ব্যাপকভাবে ধিক্কার জানাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী যারা আছেন তারাও পর্যন্ত ধিক্কার জানাচ্ছে। এখন সরকার এই আন্দোলনকে গলা চিপে ধরতে, গণতন্ত্রকে একদম নস্যাৎ করবার জন্য ঘুরে ফিরে একটা কালা আদেশ জারি করেছে, যে আদেশের বলে সরকার চাইছে আন্দোলন যাতে বন্ধ হয়ে যায়, কেউ যাতে প্রতিবাদ করতে না পারে। আমি মনে করি যে গণতন্ত্রকে আটকাতে গেলে গণতন্ত্র আরো বড় রূপ ধারণ করে, অতএব পুলিশের এই কালা আদেশ সম্পূর্ণ বেআইনি, আমরা এর তীব্র নিন্দা করছি। আপনাকে ধন্যবাদ। রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং পুলিশের এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা করছেন এবং কোথাও গিয়ে সেই একই বিষয় যেটা একটু আগে বিকাশবাবু বলছিলেন, যে পুলিশে ব্যর্থতার বিষয়টি তারা সামনে রাখছেন। আরও একবার আপনাদের খবরটা জানিয়ে রাখতে চাইব, কলকাতা আন্দোলনের রাষ্ট্রান্তেই পুলিশের তরফ থেকে এই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি করের আশপাশে কোনো রকম জমায়েত করা যাবে না, 5 জনের বেশি জমায়েত হতে দেওয়া যাবে না। অভিনেতা এবং শিল্পী নীল কি বলেছেন এই বিষয় শুনবো। আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাব এবং 5 জনে কখনো মিছিল হয়, এটা কি ধরনের একটা আইওয়াসের খেলা চলছে, বা মানে একটা কি বলবো পাওয়ার ডমিনেশন চলছে, আমি বুঝতে পারছি না। এরও প্রতিবাদ হওয়া উচিত বলে আমি তো প্রতিবাদ করলাম, কারণ আমরা দরকার পড়লে আবার মিছিল করব। খেলা বন্ধ হয়ে যাচ্ছে, কি করছে বন্ধ করে দিক, পৃথিবীটাকেই বন্ধ করে দিক না, নিজেদেরকে মানে ঢাকার জন্য আর কি করবে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদেরকে। রাতে মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করলো রাজ্য। যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য রাত্রিরের সাথী কর্মসূচি চালু করলো রাজ্য সরকার। একাধিক দপ্তরের উদ্যোগেই রাত্রিরের সাথী প্রকল্প চলবে। মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং। মহিলা চিকিৎসক ও নার্সদের 12 ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না করা হয় তাও দেখা হবে। পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখা হবে। রাত্রিরের সাথী নামে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলাদের জন্য আলাদা রেস্টরুম ও টয়লেটের ব্যবস্থাও করা হবে। সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলবে রাজ্য। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপের যোগ থাকবেই। সমস্ত কর্মরত মহিলার ফোনে ওই অ্যাপ ডাউনলোড করাতে বাধ্যতামূলক করা হবে। যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশন হলে হেল্পলাইন নম্বর 100 বা 112 ব্যবহার করতে হবে। মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক, ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে এবং বিশাখা কমিটি যদি কোথাও না হয়ে থাকে তা থাকতেই হবে। বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন করেছে রাজ্য। রাতের ডিউটিতে যাতে 2 জন মহিলা কাজ করেন বা টিমে কাজ করেন তাতে জোর দেওয়া হবে। নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রেও পুরুষ নারীর সমানুপাতে নজর রাখতে হবে রাজ্যকে। A special mobile phone app যার নাম হবে রাত্রিরের সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. Police develop করে দেবে, ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। আর এই বিষয়কে নিয়ে
রাত দখলের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনের আহ্বায়ক রিমঝিম কি বলেছেন শোনাবো আপনাদের। রাত্রিরের সাথী বলে একটা টার্ম ইউজ করা হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে এনারা মহিলা হবেন এবং মহিলাদের সুরক্ষার জন্য থাকবেন। আমরা দেখছি যে গুন্ডা বাহিনীর এমপ্লয় হলে পুলিশরাই পালাচ্ছেন। তাহলে এই রাত্রিরের সাথী আসলে কারা হবেন, তাদের কি কি বিশেষত্ব থাকবে, তারা কি শুধুমাত্র সিভিক পুলিশের মতনই সাধারণ মানুষজনই থাকবেন, নাকি তাদেরকে অন্যভাবে ট্রেন করা হবে? একটা লাইনে লিখে দিলে তো আর বিষয়টা হয়ে যায় না। আপনারা যদি প্রেস রিলিজের ইন অ্যাডিশন সেকশনে যান, ওখানে দেখবেন একটা অদ্ভুত কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে জায়গায় মহিলাদের রাত্রেবেলা কর্ম না দিলে হয় তাহলে সেটা নাই দেওয়া হোক, যেখানে মহিলারা রাত্রেবেলায় এমপ্লয় না হলে কোনো অসুবিধা নেই তাহলে সেটা না দেওয়া হোক। আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দ্য নাইট, তার মানে নাইট কোনো একটি জেন্ডারের নয়। আর উল্টো দিকে দেখছি মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমাদের খুশি হওয়া উচিত যে আমাদের চাপের কারণেই আজকে সরকার পিছন হটতে বাধ্য হয়েছে।